সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা সভায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফ্রিডম অফ এক্সপ্রেশনের আজকের আলোচনা সভায় আমাদের বিষয়বস্তু হচ্ছে অমানবিক আশঙ্কার হাত ধরে মানবিক করিডোর। আমাদের আজকের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার। আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি একটি আলোচনা আমাদের ক্রমাগতভাবে আমাদের দেশ এবং জিওপলিটিক্যাল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যে রাখাইন স্টেটের জন্য একটি মানবিক করিডোরের যে প্রস্তাবনা জাতিসংঘ দিয়েছেন এবং সরকার তাতে সম্মতি দিয়েছেন, সেই আলোচনার বিষয়ে আমরা কথা বলবো। স্যার, আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আগেই, এই তো দুদিন আগেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে জাতিসংঘ করিডোর করতে চায় এবং সেখানে আমরা সম্মতি দিয়েছি এবং আমরা রাজি হয়েছি। এবং তিনি স্বীকার করেছেন যে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই যেই অঞ্চলে, এবং কাজেই আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, অর্থাৎ নন স্টেট অ্যাক্টের সঙ্গে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারি না, কিন্তু আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। দেশের স্বার্থে আরকান আর্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা যাবে না, এরকম কথাটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন। এবং সেই দিক থেকেই নাকি মানবিক একটা করিডোরের প্রস্তাবনায় তারা রাজি হয়েছেন। এখন এই মানবিক করিডোর, এটার বিষয়টা আসলে কি? ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আজকে দেশ এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের নিরাপত্তার সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন। আসলে এই বিষয়টি এখন আমাদের টক অফ দ্য কান্ট্রি। আমাদের সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা যে পেশায় আছে সবাই বিষয়টা নিয়ে আমরা ভাবার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, কারণ এটার সাথে আমাদের জাতীয় অস্তিত্বের একটা অংশ জড়িত হয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো গ্লোবাল পলিটিক্সের হার্টল্যান্ডটা ছিল ইউরোপ। এখন ক্রমেই সেই হার্টল্যান্ডটা সরতে সরতে এশিয়াতে এসে ফোকাস হয়েছে, এবং এই সাম্প্রতিক সময়ে এই হার্টল্যান্ডটা ফোকাসড হয়েছে বে অফ বেঙ্গল কেন্দ্রিক, যার সাথে আমরা কয়েকটা রাষ্ট্র এখানে জড়িত হয়ে পড়েছি। তার মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, চীন, ভারত, একটু দূরবর্তী পাকিস্তানও এর সাথে জড়িত হয়ে পড়েছে, এবং গ্লোবাল অ্যাক্টরদের মধ্যে এখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াও এই পলিটিক্সের সাথে জড়িত হয়ে পড়েছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা হচ্ছে মানবিক করিডোর জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, আমাদের সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে কিছুদিন আগে যেহেতু মিয়ানমারে একটা আঞ্চলিক সংঘাত চলছে, তাদের মধ্যে একটা সিভিল ওয়ার চলছে বলা যায়, তারই অংশ হিসেবে মিয়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠী তারা তাদের যে রাখাইন স্টেট সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তারা দাবি করছে যে তারা 80% অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন এই যে 80% অঞ্চল তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, ফলে হয়েছে কি, এই রাখাইন স্টেটের মধ্যে যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার কার্যক্রম এটি বন্ধ হয়ে গিয়েছে। সরকার থেকে সেখানে কোনো খাদ্য বা অন্য নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠাতে পারছে না। ফলে জাতিসংঘ মনে করছে, তারা মন্তব্য করেছে যে এই অবস্থা চলতে থাকলে মিয়ানমারের এই অংশটাতে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হবে, এবং জাতিসংঘ মনে করছে তাদের দায়িত্ব হচ্ছে এই দুর্ভিক্ষ থেকে উদ্ধার পাওয়ার জন্য একটা ব্যবস্থা নেওয়া। সেই জন্য তারা সেখানে কিছু মানবীয় ত্রাণ পাঠাতে চায়। এই জন্য বাংলাদেশ সরকারের কাছে তারা অনুরোধ করেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এখানে এসেছিলেন। তিনি আমাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং সার্বিক বিচারে তিনি বলেছেন যে এখানে একটা মানবীয় অর্থাৎ হিউম্যানিটেরিয়ান কার্যক্রম চালানোর জন্য, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, ওখানে যে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি সেটাকে প্রতিরোধ করার জন্য তারা কিছু সেখানে ত্রাণ পাঠাবেন, এবং সেই জন্য এখানে একটা সেফ প্যাসেজ দরকার। সেই জন্য তারা বাংলাদেশের কাছে একটা করিডোর চেয়েছেন। এটা হচ্ছে মানে আমরা যেটা আনুষ্ঠানিক যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এখন যেটা হচ্ছে যে এই যে করিডোর, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আরাকান স্টেটের সাথে ভারতেরও কিন্তু বর্ডার আছে, চায়নারও বর্ডার আছে, থাইল্যান্ডের বর্ডার আছে মিয়ানমারের সাথে। তো এখন এমনিতেই আমরা ছোট একটা রাষ্ট্র, বিশাল জনসংখ্যা, আমাদের রিসোর্স নেই, ফলে আমরা কিন্তু খুবই আর্থিকভাবে দরিদ্র একটা কান্ট্রি।
আমরা মধ্যমায়ের একটা কান্ট্রিতে রূপান্তরিত হওয়ার জন্য আমরা খুব চেষ্টা করছি, পারছি না। আমাদের নিজস্ব কোনো ন্যাচারাল রিসোর্সও তেমন নেই। এরই মধ্যে কিন্তু 2017 পর থেকে এবং আগে থেকেই এখানে রোহিঙ্গাদের ঢল নেমেছে এবং আমাদের একমাত্র গেটওয়ে যেটা পর্যটনের একমাত্র উৎস যেটা পার্বত্য চট্টগ্রাম, সেখানে কিন্তু প্রায় অফিসিয়ালি বলা হচ্ছে 13-14 লাখ, কিন্তু 17 থেকে 18 লক্ষ রোহিঙ্গা ওখানে অবস্থান করছে, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি। এবং এই 17 থেকে 18 লক্ষ রোহিঙ্গা ওখানে থাকার কারণে আমাদের ইকোলজি কিন্তু ওখানে ধ্বংস হয়ে গিয়েছে। ওখানকার যে স্থানীয় জনগণ তারা সংখ্যালঘু হয়ে গেছে। ওখানকার যে স্থানীয় জনগণ বাংলাদেশি বা বাঙালি যারা, তারা সংখ্যালঘু হয়ে গিয়েছে, তারা কাজ পাচ্ছে না। ফলে ওখানে যে সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু ওখানে একটা ভয়াবহ অবস্থা। আমরা চেষ্টা করছি কিভাবে এটাকে রিপ্যাট্রিয়েট করা যায়। এখন রিপ্যাট্রিয়েটের সেই দিকে না গিয়ে বাংলাদেশকেই কেন মানবীয় হতে হবে, এটা আমার প্রশ্ন। রাইট, এখানে আরেকটি বিষয় হচ্ছে স্যার, যেমন আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে এই যে একটা বিগ স্টেটের একটা গেম চলছে, আপনার জিওপলিটিক্যাল একটা গেম, এই গেমে যদি ব্যাকফায়ার বিষয়ে যদি আমাদের হচ্ছে কর্তা ব্যক্তিরা নাই জানেন ব্যাকফায়ার কি হতে পারে এই ইস্যুতে, তারপরে জিওপলিটিক্যাল এরিনায় ঘোরাঘুরি করার লোকজন তো জানে এই বিষয়টা, এবং সেই বিষয়ে ভাবার কারণেই যে তারা জানেন না। কিন্তু তারপরও কেন হচ্ছে আপনার এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে ক্রিটিক্যাল জিওপলিটিক্যাল ব্লাডি গেম চলছে, সেই গেমে ফেসে গেছে বাংলাদেশ, এবং 4টি সুপার পাওয়ারের ফ্যাটাল ওয়্যারফিল্ড হতে চলেছে বাংলাদেশ এবং আমাদের এই ভূখণ্ড। বাংলাদেশকে যুগপৎ মিয়ানমারের জান্তা সরকার এবং আপনার জান্তা সেনা প্লাস হচ্ছে আপনার আরকান আর্মি, সিএনএফ এবং আরসা এর সঙ্গে যুদ্ধে জড়িয়ে ফেলা হচ্ছে ক্রমাগতভাবে, এবং আপনার আমরা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আসলে পরোক্ষভাবে জড়িয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু প্রত্যক্ষভাবে জড়িয়ে যাওয়ার বাকি। তো সেই ক্ষেত্রে বিপজ্জনকভাবে ভারত, চীন, রাশিয়ার কোপানলে পড়তে যাচ্ছে কি বাংলাদেশ? হ্যাঁ, আপনি একটা আশঙ্কার কথা বলেছেন। এই ধরনের আশঙ্কা তো অবশ্যই আছে। এটা আমাদের আন্তর্জাতিক সম্পর্কের যত বিশ্লেষক তারা প্রত্যেকেই বিভিন্ন মাধ্যমে যে কথাগুলো বলেছেন, সেখান থেকে আমরা কিন্তু এই ধরনের আশঙ্কার কথা শুনতে পাচ্ছি। আপনি দেখেন, প্রথমত একটা জিনিস আপনি চিন্তা করেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র, মিয়ানমারও জাতিসংঘের সদস্য রাষ্ট্র। জাতিসংঘের যে চার্টার, সেই জাতিসংঘের চার্টার অনুযায়ী প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের এবং অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল, সেটা ভঙ্গ করতে পারে না। এখন বাংলাদেশে যদি মিয়ানমারের একটা প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী গোষ্ঠী, তাদেরকে যদি কোনোভাবে এটা প্রমাণ হয় যে বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী বা বাংলাদেশ থেকে তাদের বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু মিয়ানমার যদি আন্তর্জাতিক আদালতে এটা বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে যে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে তার সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করছে, তাহলে এটা আমরা কীভাবে মোকাবেলা করব? এটা তো একটা লিগ্যাল একটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাব। যদিও জাতিসংঘ থেকে আমাদেরকে মানবীয় করিডোর দেওয়া হচ্ছে, কিন্তু সেই করিডোরটা দেওয়া হচ্ছে আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে করিডোর দিয়ে যে জিনিসগুলো যাবে সেখানে তো কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই। তো এই আরাকান রাজ্যের মধ্যে যেহেতু কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, তাইলে এই বড় অঞ্চলের মধ্যে জাতিসংঘ কি অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠা করবে? তাহলে তারা এগুলো ডিস্ট্রিবিউট করবে কাদের মাধ্যমে? ওখানে তো মিয়ানমারের মূল প্রশাসন ওখানে কাজ করছে না। তাহলে এই যে ওখানকার বলা হচ্ছে যে ওখানকার জনগণকে আমরা সহযোগিতা করব, তাহলে ওখানকার জনগণের অ্যাডমিনিস্ট্রেশন তো ভেঙে পড়েছে এবং নিয়ন্ত্রণ করছে এই বিদ্রোহী গোষ্ঠী। তাইলে মানবীয় প্যাসেজ দিয়ে যে ত্রাণগুলো যাবে, এটা জনগণের কাছে পৌঁছানোর দায়িত্বটা কে নিবে? আলটিমেটলি তাহলে আমরা এটা আশঙ্কার কথা আমরা বলছি, তাহলে যে জিনিসটা হয় বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই প্যাসেজ ধরে যে জিনিসগুলো যাবে সেগুলো বিদ্রোহীদের হাতে চলে যাবে। এবং সেটার রুট, যেহেতু বাংলাদেশের রুটটা ব্যবহার করা হচ্ছে, মিয়ানমারের মূল যে প্রশাসন তারা তো বাংলাদেশকে নিশ্চয় ছেড়ে দিবে না, তারা তো এই জায়গায় করবে। কাজে এই জায়গায় আমাদের একটা ঝুঁকির ব্যাপার আছে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের বর্তমান সরকার যে তারা কি তাহলে এটা বুঝছেন না বা তারা কি এটা চিন্তা করছেন না, দেখেন আমি আপনাকে বলি যে এটা পৃথিবীর ইতিহাস থেকে আপনি দেখবেন, যখন কোনো দেশে অনির্বাচিত সরকার থাকে তখন সেই সরকারটার কিন্তু এই অনির্বাচিত থাকার কারণে তার এক ধরনের দুর্বলতা থাকে, কারণ তাদের নির্দিষ্ট টাইম ফ্রেম নেই যে তারা কতদিন ক্ষমতায় থাকবেন, প্লাস তাদের নিজেদের কোনো রাজনৈতিক দল নেই। ফলে এক ধরনের ভ্যাকুয়াম তৈরি হয়। বর্তমানে বাংলাদেশে যে সরকারটা আছে সেটা হলো যে গত বছর একটা গণ অসন্তোষের
পর একটা সরকার পতনের মধ্য দিয়ে সবার একটা সমঝোতার মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। এক ধরনের ষড়যন্ত্র, এক ধরনের সমঝোতা, এক ধরনের সমঝোতার মাধ্যমে এবং এক ধরনের আমরা বলবো যে অভিপ্রায় আন্দোলনকারীদের অভিপ্রায়ের অংশ হিসেবে তারা এবং এসেছে। এখানে একটা ষড়যন্ত্র ছিল, যেটা সেটা হয়তো অনেকে অনেকভাবে বলবেন, আমরা সেই দিকে না যাই, কিন্তু আমরা যেটা বলতে চাই যে তারা এসেছেন। এখন এই সরকারে যারা আছেন তারা কিন্তু রাজনৈতিকভাবে অভিজ্ঞ না এবং রাজনৈতিক দল থেকে আসেন না। আপনি জানেন কোনো একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কিন্তু বিশাল শাখার মতো সারা দেশে তাদের কর্মী বাহিনী থাকে এবং দেশের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এই কর্মী বাহিনীগুলো বিভিন্ন জায়গায় ভলান্টিয়ারের মতো করে কাজ করে। এই সরকার কিন্তু শুধুমাত্র ব্যুরোক্রেসি দিয়ে দেশটা চালাচ্ছে। এই ব্যুরোক্রেসি কিন্তু এই রাজনৈতিক দলের যে কর্মী বাহিনী যেভাবে কাজ করতে পারে সেটা করতে পারে না। আর একটা অনির্বাচিত সরকারের উপরে কিন্তু গ্লোবাল অ্যাক্টরদের প্রেশার ক্রিয়েট করার একটা সুযোগ থাকে। তা আমার মনে হয় বর্তমান সরকারের উপর এই ধরনের যেটা হয়তো বা একটা আশঙ্কার কথা যে গ্লোবাল অ্যাক্টররা এই সুযোগটা নিয়ে নিয়েছে, যে যেহেতু বাংলাদেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই এবং যে সরকারটা আছে তাদের কোনো লিগ্যাল ম্যান্ডেট নেই, কাজে তাদের উপরে হয়তো এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই জিনিসটা থেকে কিভাবে আমাদের সরকার নিজেদেরকে সেভ করবেন, জনগণকে সেভ করবেন, এটা কিন্তু তাদের ভাবতে হবে। এখানে আরেকটি বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে কাগজে কলমে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন আর্টিকেলে বা বিভিন্ন আলোচনা সভায় বিভিন্নভাবে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়াবে না, মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে তারা করিডোর পাহারা দেবে। একটা এখানে কিন্তু শুভঙ্করের একটা ফাঁকি আছে, জান্তা বাহিনীর সাথে যুদ্ধে জড়াবে না কিন্তু করিডোর পাহারা দেবে এবং আরকান আর্মির কাছে লজিস্টিক পৌঁছানোর ব্যাকআপ ফোর্স হিসেবে কাজ করবে। এখানে যুদ্ধের পরিভাষায় একে বলে কিন্তু প্রক্সি ওয়্যার। হ্যাঁ, তো বাংলাদেশ সেনাবাহিনী ওই প্রক্সি ওয়্যারে জড়িয়ে যেতে চলেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। কিন্তু এই যে প্রক্সি ওয়্যারে জড়িয়ে যাওয়াটা, এটাও তো এক ধরনের সার্বভৌমত্বের জন্য হুমকি। হ্যাঁ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা দেখেন, আমরা ইতিহাস থেকে যদি পাঠ নিই, আপনি দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন শুরু বা প্রথম বিশ্বযুদ্ধের যখন শুরু, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধের বাইরে ছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে যুক্ত হতে বাধ্য হলে কীভাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি ছিল যে আমরা বিবদমান সব পক্ষের সাথে বাণিজ্য করব, তারা ওপেন সি চায়। এখন জার্মানি যখন দেখলো যে ব্রিটেনকে হারাতে হলে ব্রিটেনের রসদ বন্ধ করতে হবে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি ব্রিটেনকে রসদ সাপ্লাইটা দিতে থাকে তাহলে ব্রিটেনকে তার হারাতে পারবে না। এই জন্য তখন জার্মানি কি করলো, মার্কিন যুক্তরাষ্ট্রের রসদবাহী যে লুসিটানিয়া জাহাজ আছে তাকে আক্রমণ করলো এবং বিপুল লোক মারা গেল। যখন এই জার্মানি যখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজে আক্রমণ করলো তখন বাধ্য হয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িত হয়ে গেল। এখানেও কিন্তু ঘটনাটা সেরকম, আমাদের সেনাবাহিনী ব্যাকআপ ফোর্স হিসেবে থাকবে। তার মানে আমরা বলছি যে আমরা মিয়ানমারের পক্ষে যুদ্ধ করছি না, আমরা এক্সটার্নাল কোনো যে অ্যাক্টরগুলো তাদের পক্ষে কাজ করছি না, আমরা জাতিসংঘের হয়ে কাজ করছি। অ্যান্ড মিয়ানমার সরকার যখন দেখবে যে বাংলাদেশের ব্যাকআপের কারণে ওখানে তাদের রেবেলদের কাছে যে রসদগুলো চলে যাচ্ছে, ফলে তারা রেবেলরা শক্তিশালী হয়ে গেছে, তখন অবশ্যই তারা আমাদেরকে আক্রমণ করবে, আমাদের সেনাবাহিনীকে তারা আক্রমণ করবে, আমাদের সেনাবাহিনীকে বাধ্য করবে যুদ্ধে জড়িত হওয়ার জন্য। এটা তাদের টেকনিক। আমরা যতই সেভ করি, তো আলটিমেটলি আমরা তখন আমাদের নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব করার জন্য সেনাবাহিনী তো শপথ নিয়েছে জীবন দিয়ে হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবে। তো তখন তো সেখানে মিয়ানমার জান্তা সরকার এই বাংলাদেশের সেনাবাহিনীকে একটা সিকিউরিটি ট্র্যাপের মধ্যে ফেলে দিবে, তখন বাধ্য হবে আমাদের এই সেনাবাহিনী যুদ্ধে যোগদান করার জন্য। সো প্রক্সি ওয়ারটা তখন আর প্রক্সি ওয়ার হবে না, তখন এটা আলটিমেটলি কমপ্লিট ওয়ারে পরিণত হবে। যে কাজটা 1971 সালেও পাকিস্তান করেছিল। পাকিস্তান যখন দেখলো যে বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে তারা হেরে যাচ্ছে, তখন তারা কি করলো যে জাতিসংঘের মাধ্যমে এটাকে যুদ্ধবিরতি করতে হবে, তাইলে এই যুদ্ধটাকে ভারত পাকিস্তান যুদ্ধে রূপান্তরিত করতে হবে। এই জন্য তারা কি করলো, 3রা ডিসেম্বর ভারত আক্রমণ করলো, যাতে করে এটা বাংলাদেশের ইন্টারনাল একটা মুক্তিযুদ্ধ না থেকে আন্তর্জাতিকভাবে এটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে যায়। তাইলে তারা জাতিসংঘের মাধ্যমে তারা যুদ্ধবিরতি করবে। এই টেকনিকগুলো কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রই করে। তো কাজে এই জায়গায় কিন্তু বাংলাদেশকে আপাত দৃষ্টিতে মনে হবে যে আমরা হয়তো ব্যাকআপ ফোর্স থাকবো, আমরা একটা মানবীয় কাজ করছি, কিন্তু এটা মানবীয় থাকবে না। কারণ হলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানি, দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে নিয়ে একটা গ্লোবাল কনস্পিরেসি চলছে। গ্লোবাল অ্যাক্টররা এখানে ঢোকার চেষ্টা করছে এবং রিজিওনাল অ্যাক্টররা তাদেরকে ঢুকতে দিতে চায় না। রিজিওনাল অ্যাক্টর ভারত, চীন, তারা অবশ্যই চাইবে না এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো শক্তি এখানে প্রবেশ করুক, এবং রাশিয়াও চাইবে না। আপনি জানেন ঐতিহাসিকভাবে ভারতের সাথে রাশিয়ার একটা সম্পর্ক আছে, আবার এখানে চায়না এবং পাকিস্তানের একটা লিয়াজও আছে। অর্থাৎ আমি যে কথাটা আমার বক্তব্যের শুরুতে বলেছি,
যে গ্লোবাল পলিটিক্সের হার্টল্যান্ডটা কিন্তু এই জায়গাতে চলে আসছে। এখন আমরা কি সেই হার্টল্যান্ডটাকে মানে এখানে আসতে দিব? তাইলে আমাদের গ্যারান্টি কোথায়? আমরা এই ব্যাকআপ দিব ভালো, বাংলাদেশ সবসময় মানবীয়, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রবেশ করতে দিয়েছে এবং বাংলাদেশ জাতিসংঘের পিস কোরের সদস্য এবং আন্তর্জাতিকভাবে আমাদের একটা সুনাম আছে যে আমরা শান্তিপ্রিয় একটা জাতি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করি। কিন্তু সেই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে ঘর মানে দরজা জানলা খুলে দিয়ে আমি যে অশান্তিকে আহ্বান করছি কিনা এটা তো আমাদের ভেবে দেখতে হবে। রাইট, এখানে আরেকটা বিষয় আছে স্যার, যেটা বর্তমানে চীন ও মায়ানমারের মধ্যে 5টি সীমান্ত গেট, হ্যাঁ, কিয়ান সান কিয়াত, চিন সোয়ে হাও এবং ইয়ানলন কিয়াং, মাওকং এবং নামখাম, হ্যাঁ, এমএনডিএ, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরকান আর্মি এই সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে আছে। এবং এরই মধ্যে মিয়ানমার সরকার 19শে ফেব্রুয়ারি 2025 এই বছরের 19শে ফেব্রুয়ারি সামরিক শাসন ব্যবস্থা, বেসরকারি নিরাপত্তা এবং পরিষেবা আইন জারি করেছে, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্পর্কিত প্রকল্পগুলো সহ মিয়ানমারের বেইজিংয়ের স্বার্থ রক্ষার জন্য চীনা বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলোকে মিয়ানমারে অস্ত্র মজুত, সৈন্য সমাবেশ এবং চীন বিরোধীদের গ্রেপ্তার করার অনুমতিও দিয়েছে। এবং গত বছরের 22 অক্টোবর নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠার বিষয়েও আপনার দুই দেশের সমঝোতার স্বাক্ষর হয়েছে। এখন এই যে প্রকল্প এলাকা এখন জাতিগত সশস্ত্র সংগঠন এবং বিপ্লবী গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে এবং থাকায় চীনের ইনভেস্টমেন্ট অরক্ষিত হচ্ছিল বলে চীন নিজের হাতে দায়িত্ব নেওয়ার জন্য মিয়ানমারের নিজস্ব নিরাপত্তা সংস্থা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন সেই ক্ষেত্রে এখন চায়না বাহিনীরও তো এখানে একটা ইন্টারেস্ট আছে এই ওয়ারে। না, আপনি এটা তো স্পষ্ট, আপনি লক্ষ্য করবেন যে গত মাসে কি ঘটনাটা ঘটলো। আপনারা দেখেন যে গত মাসে কিন্তু কুকি চীন তারা চীন স্টেট, যেটা মানে মিয়ানমারের যে চীন স্টেট, সেই চীন স্টেটের কিন্তু টোটালটাই তারা দখল করে ফেলেছিল। সেই দখল করার পরেও কিন্তু চাইনিজ চাপে পড়ে তারা কিন্তু মানে মিয়ানমারের জান্তা সরকারের সাথে চুক্তি করে দখলদারিত্ব ছেড়ে দিয়েছে। তার মানে এই যে কুকি চীন যারা এই যে আরসার সাথেও আছে, যারা ইয়ের সাথেও আছে। এখানে আরেকটি বিষয় আমি বলি, চীনের $9 বিলিয়ন বিশাল কিউপি প্রজেক্ট কেবল একটা বন্দরে নয়, হ্যাঁ, এখানে চীন গড়ে তুলেছে আস্ত একটা হচ্ছে টাউনশিপ এবং এখান থেকে তেল পাইপলাইনে করে তারা কুনমিংয়ে নিয়ে যাচ্ছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চীনা এক্সপোর্টের প্রায় 20-60% কিউপিউ পোর্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পুরো টাউনশিপ সিপোর্টের নিরাপত্তা দল থাকার ব্যবস্থা সহ কিউপিউ বলা যায় লিটল চীন। এবং একইভাবে সিটোয়ে বন্দরে রয়েছে ভারতের ইনভেস্টমেন্ট, যেটা কালাদান মাল্টিপল করিডোর নামে খ্যাত। এই করিডোর দিয়ে ভারত 7 সিস্টার থেকে থাইল্যান্ডের রনং বন্দর পর্যন্ত বাণিজ্য করার প্রজেক্ট করেছে। এবং সেই সঙ্গে রাশিয়ার এবং মিয়ানমারের যৌথ উদ্যোগে দাইউই স্ট্র্যাটেজিক পোর্ট প্রজেক্ট আছে। রাশিয়া যে শুধু এই প্রজেক্ট রক্ষার জন্য শক্তি প্রয়োগ করবে তেমন নয়, কাগজে কলমে চীন মিয়ানমারের ঘনিষ্ঠ বাণিজ্য মিত্র হলো জান্তা সেনাবাহিনীর চিফ তথা মিয়ানমারের টাটমার্ডো জেনারেল মিং। অস্ত্র ভাণ্ডারের প্রায় পুরোটা রাশিয়ার দেয়া মায়ানমারের। তো মনে রাখতে হবে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন ইনভেড করলে সর্বপ্রথম যে দেশটি সমর্থন জানায় তার নাম কিন্তু মিয়ানমার। সেই ক্ষেত্রে রাশিয়া মিয়ানমারের এই পরিস্থিতিতে সে কি বসে থাকবে? না, অবশ্যই না। আপনি দেখেন যে এই আরাকান স্টেটে ভারতের ইনভেস্টমেন্ট আছে, চায়নার ইনভেস্টমেন্ট আছে এবং এই রিসোর্সের সাথে কিন্তু রাশিয়ার একটা বাণিজ্যিক সম্পর্ক আছে এবং জিওপলিটিক্যাল ইন্টারেস্টে রাশিয়ার একটা প্রভাব আছে। তখন আমরা ধরলাম যে ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘের মাধ্যমে ইউএসএ এখানে একটা বলয় তৈরি করতে চায় ইসরায়েলের মাধ্যমে, এরা কিন্তু কেউ বসে থাকবে না। তাহলে কি ঘটনাটা ঘটবে? আপনি ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আপনাকে। আপনি দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন কোল্ড ওয়ার শুরু হলো তখন জার্মানিকে কিন্তু ভাগ করে ফেলা হলো 3টা জোনে। আপনি দেখেন সুপার পাওয়ারগুলো কিন্তু জার্মানিকে ভাগ করে নিল, রাশিয়া একটা অঞ্চল কিন্তু দখল করে নিল, কারণ সবার একটা ফ্রান্স এবং ইংল্যান্ড এবং ইউএসএ কিন্তু একটা অঞ্চল দখল করে নিল। তো কাজেই কিন্তু জার্মানি কিন্তু টুকরো টুকরো হয়ে গেল। আপনি বর্তমানে সিরিয়ার অবস্থা দেখেন, সিরিয়াতে যখন যুদ্ধ হলো আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য কিন্তু একটা জোন রাশিয়া নিয়ন্ত্রণ করলো, একটা জোন আমেরিকা নিয়ন্ত্রণ করলো। তো কাজেই ওই জায়গাগুলো কিন্তু ভাগ ভাগ হয়ে গেল।
তো এখন আমাদের এই যে আরাকান অঞ্চলের মধ্যে বাংলাদেশ যদি জড়িত হয়ে যায়, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে চায়না তো তার স্বার্থ ছাড়বে না, ইন্ডিয়া তার স্বার্থ ছাড়বে না, রাশিয়াও তার স্বার্থ ছাড়বে না। ফলে হবে কি, এই অঞ্চলটা কয়েকটা শক্তির মধ্যে ভাগ হয়ে যাবে। এখন আরাকান স্টেটটা যেরকম মিয়ানমারের অধীনে আছে, এটা ভাগ হয়ে যাবে। স্যার, এখানে আরেকটা বিষয় আছে যে মিয়ানমার জুড়ে চীনা বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ, হ্যাঁ সেটাই বলছি। অর্থলগ্নি পড়ে আছে, তারা চাইবে না জলে পড়ে যাক। তারপরে কিংবা আমেরিকা, তারপরে আরকান আর্মি, সিএনএফ এবং আরসাকে নিয়ে ত্রিশক্তি বানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে পাহারাদের হিসেবে খাড়া করে দিয়ে রাখাইন দখল করে ইন্ডিপেন্ডেন্ট রাখাইন স্টেট ডিক্লেয়ার করবে এবং মিয়ানমারকে টুকরো টুকরো করে মিনারেলস হাতিয়ে নেবে। ব্যাপারটা হামবার্গারে কামড় দেওয়ার মতো সহজ বিষয় নয়। অবশ্যই, কারণ হলো যে এরকম যদি করে, তখন যেটা হবে যে এই প্রক্রিয়াটা যখনই শুরু হবে, তখন এই চায়না এখানে ইনভেস্ট করবে, রাশিয়াও এখানে ইনভেস্ট করবে, ভারতও তার হবে। ফলে ওরা যেভাবে একটা কনসলিডেটেড একটা স্টেট গঠন করার চেষ্টা করছে, সেটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপান্তরিত হবে। এখানে স্যার আরেকটা বিষয় আছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ রিপোর্টে বলেছে আরকান আর্মি মিয়ানমার বাংলাদেশ সীমান্তে 10 লক্ষেরও বেশি লোকের একটি প্রোটো স্টেট গঠনের চেষ্টা করছে এবং জাতিসংঘের তথ্য মতে সেনাবাহিনী এবং আরকান আর্মি উভয়ই রোহিঙ্গাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, শিরোচ্ছেদ, অপহরণ এবং জোরপূর্বক নিয়োগ। এটা আছে। জেনারেল মিন 50তম রাখাইন রাজ্য দিবসের বার্তায় MNDAA এবং TNLA এবং এই আরকান আর্মিকে সশস্ত্র সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছিল এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। তো এই বিষয়ে আপনার মস্কোতে কিন্তু আবার দেখা গেছে মস্কোতে হচ্ছে বিজয় দিবসের 80তম বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য রাশিয়ার প্রতিনিধি দল পাঠাচ্ছে মিয়ানমারে। একই সঙ্গে রাশিয়া থেকে ড্রোন কিনছে। হ্যাঁ, মায়ো স্টেট অং জানান গত মাসে রাশিয়া থেকে 100টি ড্রোন কিনেছে। তারপর একদিকে আসিয়ান সভাপতি মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 17 এপ্রিল থাইল্যান্ডে মিনের সাথে হচ্ছে শান্তি আলোচনা করেন। তো সব দিক থেকে ওভারঅল যে বিষয়গুলো আছে, এই চাইনিজ সামরিক বাহিনী এবং রাশিয়ান সামরিক বাহিনী, তারপরে ইন্ডিয়ার যে ইন্টারেস্ট আছে, সবগুলো মিলিয়ে যে বাংলাদেশ এখানে কতটা সুবিধা করতে পারবে। হ্যাঁ, আমাদের আসলে যে জিনিসটা দেখতে হবে যে আমাদের এখানে স্টেট ইন্টারেস্ট কি। আমাদের স্টেট ইন্টারেস্ট এখানে দুটো, একটা হলো আমাদের বর্ডারকে সিকিউর করা আর রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েট করা। রাইট, এই দুটোই কিন্তু আমাদের ওখানে মেইন, প্লাস আমাদের বর্ডারিং কান্ট্রির সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখা। কিন্তু যখন এইখানে এই ধরনের একটা করিডোর করা হবে এবং সেই করিডোরের মাধ্যমে কি যাবে আমরা জানি না, সেখানে যদি রেবেলরা আরও বেশি শক্তিশালী হয়ে তারা একটা স্টেট গঠন করার চেষ্টা করে, তখন কিন্তু চায়না, ভারত, রাশিয়া এবং মিয়ানমার সবাই যার যার স্বার্থ রক্ষা করার চেষ্টা হবে। ফলে ওখানে একটা কমপ্লিট যুদ্ধ শুরু হবে, যেই যুদ্ধের মধ্যে বাংলাদেশ জড়িয়ে যাবে। বাংলাদেশ যদি জড়িয়ে যায়, একেবারে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ফেনী পর্যন্ত অঞ্চলটা সেই সংঘাতের এরিয়ার মধ্যে ঢুকে যাবে। ফলে আমাদের যেটা মনে হবে, পুরো আরাকান স্টেট, মিজোরামের কিছু অংশ ভারতের, এবং এই যে পার্বত্য চট্টগ্রামের পুরো অংশ ফেনী পর্যন্তটাতে পুরো একটা যুদ্ধে জড়িয়ে যাবে। এবং এই যুদ্ধে জড়িয়ার কারণে কিন্তু আমরা একটা ল্যান্ডলকড কান্ট্রিতে পরিণত হব। কারণ যখনই যুদ্ধটা জড়িয়ে যাবে, অলরেডি বে অফ বেঙ্গলে আপনি দেখেন রাশিয়ার 2টা যুদ্ধজাহাজ চলে এসছে। যদিও আমরা বলছি যে তারা ফ্রেন্ডশিপের জন্য আসছে, অলরেডি কিছু সাবমেরিনও চলে আসছে বলে আমরা খবর পেয়েছি। এবং রাশিয়া এবং যদি আমেরিকার শিপ এখানে মুভ করে, চায়না তার বন্দর রক্ষা করার জন্য যদি মুভ করে, তাইলে আমরা কিন্তু বঙ্গোপসাগর যেটা আমাদের গেটওয়ে, সেটা কিন্তু আমরা লকড হয়ে যাবে ওই জায়গাটা। ফলে আলটিমেটলি বাংলাদেশের সিকিউরিটি ব্রিচ হবে। এবং আমি জানি না যে আমাদের যে স্টেট ইন্টারেস্ট, সেটা কিভাবে আমরা সুরক্ষা করতে পারবো। এই জন্য আমার মনে হয় যে একটা ন্যাশনাল কনভেনশন হওয়া দরকার। এখানে আরেকটা বিষয় আছে স্যার, অর্থাৎ বাংলাদেশ থেকে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে মানবিক করিডোর বিষয়টাকে সহজ সরল করে উনি ভাবছেন ওনার কথায়, আদতে বাস্তবতা কিন্তু এর উল্টো। দেখা যাচ্ছে যে আমাদের কিছু শর্ত আছে, আরকান আর্মির সাথে আলোচনা না করে উপায় নেই, এই যে কথাগুলো উনি বলছেন, আসলে এই ধরনের সফট কথাবার্তা কিন্তু হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে হচ্ছে যায় না, যেটা একটা ক্রিটিক্যাল মোমেন্টে। এখন কিভাবে মায়ানমারকে টুকরো করা হবে, কোন রিভেলদের নাশকতার জন্য পুশ করা হবে, কে গোল্ডেন ট্রায়াঙ্গেলের হেরোইন বিজনেস বা বিজনেসের দখল নেবে, সব কিছুর ফ্যাটাল গ্রাউন্ড মিয়ানমারের বহুমুখী যুদ্ধ। আর এই যুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে
এক প্রকার বিক্রি করে দিচ্ছেন, এরকম একটা জিওপলিটিক্যাল বিভিন্ন বিশেষজ্ঞদের মতামতে উঠে আসছে। তো এখন ভুলক্রমেও যদি বাংলাদেশ এই যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে ভারত, চীন, রাশিয়া শত্রু হিসেবে পরিগণিত হবে বাংলাদেশ। এটা কিন্তু পরিস্থিতি সেটাই তৈরি হয়েছে। এর ফলাফলে বাংলাদেশ হবে পূর্ণাঙ্গ হাউস নিয়ে, বাংলাদেশের ফলাফল হবে পূর্ণাঙ্গ হাউস নিয়ে ইন করবে, এবং কিন্তু আউট হবে খণ্ডিত সাইজ নিয়ে। দেখুন, আমাদের সামনে কিন্তু ইউক্রেন একটা জ্বলন্ত উদাহরণ। রাইট। ইউক্রেন তার প্রতিবেশী দেশের সাথে, রাশিয়া কিন্তু আগে অফার দিয়েছিল যে কি হতে যাচ্ছে। ইউক্রেন কিন্তু কি করেছে, যে রাশিয়ার সাথে সমঝোতা না করে তারা ন্যাটোতে যাওয়ার চেষ্টা করেছে। রাইট। আলটিমেটলি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হেল্প করলো, পুরো ইউরোপীয় ইউনিয়ন হেল্প করলো। আর এখন কিন্তু তার এই রাশিয়া যে 5টা অঞ্চল দখল করে নিয়েছে, সেটা ছেড়েই তাকে চুক্তি করতে হচ্ছে। ক্রিমিয়া ছাড়তে হয়েছে, দনবাস ছাড়তে হয়েছে, তাকে জাপোরিজিয়া ছাড়তে হয়েছে। তার মানে বাংলাদেশের জায়গাটা কিন্তু একই রকম ঝুঁকি। এখানে দেখা যাচ্ছে যে আমাদেরও হয়তো ভূখণ্ড ছেড়ে দিতে হবে, ইউক্রেনের মতো হবে অবস্থা, সেই পরিস্থিতি যাচ্ছে। তো আমাদের আমরা হয়তো একটা শুভ উদ্যোগের জন্য ওখানে যাব, কিন্তু তারপরে আমাদেরকে খণ্ডিত দেহ নিয়ে বেরিয়ে আসতে হবে। রাইট। ইউক্রেন যেরকম আশায় গিয়েছিল। জি স্যার, আমাদের এখন এখানে একটা আছে যে আমাদের সময়ও কম। আমরা যেটা ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পূর্ণাঙ্গ সাইজ নিয়ে ইন করবে, কিন্তু খণ্ডিত দেহ নিয়ে তারা বের হয়ে আসবে। এটা বিরাট আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইউএস ব্যাকড আরকান আর্মি সাপোর্ট প্রক্সি ওয়ারে জড়িয়ে যাবে বাংলাদেশ আর্মি, আরকান আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট, আরসা, ওয়্যারল্যান্ড হিসেবে ব্যবহার হবে বাংলাদেশ। এই যে পরিস্থিতি, এখন বাংলাদেশের জনগণ হিসেবে আমরা সত্যি এই বিষয়টা নিয়ে শঙ্কিত, এবং আমরা চাই এর একটা আশু সমাধান, এবং যত দ্রুত এই পরিস্থিতি থেকে বাংলাদেশ সম্পূর্ণ নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান পূর্বের মতো বজায় রাখতে পারে, সেই বিষয়েই হচ্ছে আমাদের আশাটা হতে পারে। কিন্তু আদৌ আমরা আশাটা করবো কার? অবশ্যই আমাদের জন্য যেটা হলো যে আমাদের বঙ্গবন্ধু 1972-এর সংবিধান দেওয়ার সময় যে ফরেন পলিসিটা নির্ধারণ করেছিলেন, যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, আমাদের মতো দরিদ্র একটা উন্নয়নের দিকে যাওয়া কান্ট্রির জন্য এই ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এই পলিসিটাই আমি মনে করি এবং বিশেষজ্ঞরা মনে করেন বেস্ট। কারণ যে কোনো একটা আমাদের হার্ড পাওয়ারও তেমন সাফিসিয়েন্ট না, আমাদের সফট পাওয়ারও সাফিসিয়েন্ট না। একটা দ্বন্দ্বে জড়ানোর আগে আমার বুঝতে হবে যে আমার হার্ড এবং সফট পাওয়ারের ক্যাপাবিলিটি কতটুকু। তো কাজে এই যতগুলো শক্তি এখানে জড়িয়ে গিয়েছে, তাদেরকে ম্যানিপুলেট করে আমার স্টেট ইন্টারেস্টকে বের করে নিয়ে আসার মতো হার্ড এবং সফট পাওয়ার কিন্তু আমার নাই। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এখানে আমাদের একটা ন্যাশনাল কনভেনশন হওয়া দরকার। ইতিমধ্যে আপনি দেখেন বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এটার বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিএনপি কিন্তু সরাসরি বলেছে যে তারা এটার সাথে নেই, এবং জামাতি ইসলামীও কিন্তু এই ব্যাপারে তাদের সতর্ক বক্তব্য উপস্থাপন করেছে, এবং নতুন যে রাজনৈতিক সংগঠনগুলো তারাও কিন্তু সতর্ক মন্তব্য করেছে। স্যার, এখন কিভাবে মিয়ানমারকে টুকরো করা হবে, এই পলিসি নিয়ে হয়তো তারা আগাচ্ছে, এবং সেখানে বাংলাদেশ একটা অংশ হয়ে গেছে বিগ স্টেটের, সেখানে জাতিসংঘ হয়তো জড়িয়ে গেছে। হ্যাঁ, তো এই যে এখানে কাদেরকে রিবেলস হিসেবে পুশ করা হবে, হ্যাঁ, কে গোল্ডেন ট্রায়াঙ্গলের হেরোইন বিজনেস, ইয়াবা বিজনেসের দখল নেবে, সব কিছুর ফ্যাটাল গ্রাউন্ড মিয়ানমারের বহুমুখী যুদ্ধ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এক প্রকার বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন, যেটা বোঝা যাচ্ছে। এখন ভুলক্রমে যদি বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যায়, ভারত, রাশিয়া, চীন, এখন 3 বড় পরাশক্তির শত্রু রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ অফিসিয়ালি। এর ফলাফল হবে পূর্ণাঙ্গ সাইজ নিয়ে বাংলাদেশ প্রবেশ করবে, খণ্ডিত দেহ নিয়ে সে বেরিয়ে আসবে। ইউএস ব্যাকড আরকান আর্মির সাপোর্ট প্রক্সিওরে জড়িয়ে যাবে বাংলাদেশ। এখন আরকান আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট এবং আরসার এবং ওয়্যারল্যান্ড হিসেবে ব্যবহার হবে বাংলাদেশ। তো আমেরিকানদের প্ল্যান বাংলাদেশ হবে গাজা না দামেস্কো, সেটা এখন অলঙ্ঘনীয় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আদৌ কোন দিকে আমরা যাচ্ছি? এখন আমাদের যে সামনের যে লক্ষ্য বা বাংলাদেশের জনগণের যে চাওয়া, সেটা হচ্ছে ভূখণ্ডের এবং সার্বভৌমত্বের প্রশ্নে নিরপেক্ষ কূটনৈতিক অবস্থা বজায় রাখাটাই তো আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, এবং দর্শক সেটাও চায়। আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরও আলোচনা করব। আজকে আমাদের এ পর্যন্তই। আর বাংলাদেশের জনগণের যে চাওয়া, সেটা আমাদেরও চাওয়া, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব যাতে বিকিয়ে না যায়, বা অন্য কেউ যাতে আমার
এই ভূখণ্ডকে করিডোর হিসেবে ব্যবহার করে একটা প্রক্সি ওয়ার বা একটা যুদ্ধে জড়িয়ে যেতে না পারে, জিওপলিটিক্যালি বিভিন্ন ইস্যুতে যাতে ব্যবহৃত হতে না পারে, সেই বিষয়টাই আমাদের ভাবতে হবে। আশা করি কর্তা ব্যক্তিরা সেই বিষয়টি ভাববেন, যত দ্রুত তারা ভাবতে পারবেন ততই মঙ্গল। এবং আজকের আলোচনা সভায় আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি অংশগ্রহণ করেছেন, তার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। ফ্রিডম অফ এক্সপ্রেশনের পক্ষ থেকে তাকে আবারও ধন্যবাদ দর্শকদের।